যারা যেখান থেকে এই মুহূর্তে আমার সঙ্গে তৌফিক মারুফের জার্নালে যুক্ত হয়েছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আমি এখন এমন একটি বিষয় নিয়ে আলাপ করব বা বিশ্লেষণ করব। আপনারা হয়তো শিরোনাম দেখে বুঝতে পেরেছেন যে আমার বিষয়টি হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ বিচারালয়, সর্বোচ্চ আদালত বা সুপ্রিম কোর্টের শীর্ষ পদে কিংবা অ্যাপিলেট ডিভিশনে যে 7 জন বিচারপতি বর্তমানে আছেন তারা কারা এবং তারা কি করছেন, কি করেছেন। আমার শিরোনামে দিয়েছি যে সুপ্রিম কোর্টের শীর্ষ পদে 7 বিপজ্জনক বিচারপতি। কেন বিপজ্জনক বললাম সেটির ব্যাখ্যা আমি দিব এবং আপনারা আশা করি আপনাদের সঙ্গেও যারা এই বিষয়টি নিয়ে চিন্তা করেন তাদের সঙ্গে মিলে যেতে পারে এবং তারা যে বাংলাদেশের জন্য, বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের জন্য কতটা বিপজ্জনক সেটি আপনারা হয়তো বুঝতে পারবেন। যেমন প্রধান বিচারপতির পদে এখন যিনি আসীন আছেন তিনি সৈয়দ রিফাত আহমেদ। তিনি কে? তার বাবা দেশের খ্যাতিমান বিশিষ্ট আইনজীবী ছিলেন ব্যারিস্টার ইশতিয়াক আহমেদ। খুবই নামজাদা এবং খুবই সম্মান, সবাই তাকে সম্মান দিতেন, এখনো সম্মান দেন। তো তার পুত্র সৈয়দ রিফাত আহমেদ, তিনি পড়াশোনা মেধায় কোথাও তার কমতি নেই। দেশে বিদেশে, তিনি বিদেশেই বেশিরভাগ পড়াশোনা করেছেন, তার দক্ষতার কমতি নাই। কিন্তু কেন বিপজ্জনক একটু অপেক্ষা করুন। তো এরপরে যিনি অ্যাপিলেট ডিভিশনের সিনিয়র জাজ তিনি আশফাকুল ইসলাম। তার বাবা ছিলেন জাতীয় পার্টির নেতা, জাতীয় পার্টির সময় তিনি উপপ্রধানমন্ত্রী ছিলেন। তার মাও জাতীয় পার্টির অনুসারী ছিলেন, কবি ছিলেন। একসময় তিনি এই যে জনতা পত্রিকাও চালাতেন, এটা সম্পাদকও তিনি হয়েছিলেন। তো তিনি এখন অ্যাপিলেট ডিভিশনে এই সরকারের সময় নিয়োগ পাননি, তিনি নিয়োগ পেয়েছেন কিন্তু 22 সালে আওয়ামী লীগ সরকারের সময়, অর্থাৎ শেখ হাসিনা সরকারের সময় তিনি অ্যাপিলেট ডিভিশনে নিয়োগ পেয়েছেন। এখন যে 7 জন বিচারপতি অ্যাপিলেট ডিভিশনে আছেন তার মধ্যে একমাত্র উনিই হচ্ছেন আওয়ামী লীগের নিযুক্ত অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি। তারও পড়াশোনার জায়গায়, দক্ষতায়, মেধায় ঘাটতি নেই, কিন্তু তিনিও বিপজ্জনক। কেন আসছে একটু পরে। পরে আছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বরিশালের মানুষ। তার বাবা আব্দুর রহমান চৌধুরী, তিনিও বিচারপতি ছিলেন। তো জুবায়ের রহমান চৌধুরী হচ্ছেন বরিশালের মেহেন্দিগঞ্জের উলানিয়ার এই যে আব্দুল গাফফার চৌধুরী, তাদের আত্মীয়, তাদের পরিবারের সদস্য। তিনিও মেধায়, শিক্ষা দীক্ষায় কোথাও কমতি নেই তার। কিন্তু কেন তিনি বিপজ্জনক বলছি। তো এরপর বাকি যে 4 জন আছেন তাদের মধ্যে বিচারপতি রেজাউল হক, বিচারপতি SM এমদাদুল হক, বিচারপতি আসাদুজ্জামান এবং বিচারপতি ফারাহ মাহবুব। তো এই 4 জনের মধ্যে 3 জন, রেজাউল হক, এমদাদুল হক এবং আসাদুজ্জামান, তারা সরাসরি জামায়াতের সঙ্গে যুক্ত, জামায়াত ইসলামীর লোক তারা, এবং তারা বিচারপতি হওয়ার আগে এই সংগঠনের বিভিন্ন পর্যায়ের পদেও তারা ছিলেন, বা শিবিরের বিভিন্ন পদে তারা ইউনিভার্সিটি পর্যায়েও ছিলেন। আর ফারাহ মাহমুদ, তাকে সবাই বিএনপি পন্থী মানুষ বা বিএনপির সমর্থক বলেই জানেন। এখন তারা কেন বিপজ্জনক, কেন আমি তাদেরকে বিপজ্জনক বিচারপতি বলছি? যদি এক ধরনের প্রতারক বলি, এটিও কোনো অংশে কম হবে না। কেন কম হবে না আমি আপনাদেরকে যুক্তি দিয়ে বলছি। সেটি হচ্ছে, এই 7 জনের প্রত্যেকেই নিয়োগ পেয়েছিলেন বিচারপতি হিসেবে বিএনপি জামাতের সরকারের আমলে, অর্থাৎ
কেউ নিয়োগ পেয়েছেন 2003-এ, কেউ পেয়েছেন 2004-এ, এবং অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়ার 2 বছর পরে তাদেরটা কনফার্ম হয়, মানে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান। যথারীতি যারা 3-এ পেয়েছিলেন তারা 5-এ, যারা 4-এ পেয়েছিলেন তারা 6-এ, অর্থাৎ বিএনপির সময়। তত্ত্বাবধায়ক সরকারের সময়ে তারা কিন্তু বিচারপতি ছিলেন। তত্ত্বাবধায়ক সরকারের সময়ে যত মামলা হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার, 111-এর সরকার বলেন বা তার পরের অংশের সরকার বলেন, ওই সময় কিন্তু তারা যথারীতি ওই সরকারের নির্দেশনা অনুযায়ী এবং ওই সরকারের আওতায় তারা চাকরি করেছেন, বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন, বিচার করেছেন, রায় দিয়েছেন, সবই কিন্তু স্বাভাবিকভাবে তারা করেছেন। ওই সময়ে আওয়ামী লীগ এবং বিএনপির অনেক নেতাদের সাজা হয়েছে, তারা কিন্তু সেগুলো দিয়েছেন, দায়িত্ব পালন করেছেন। আপনারা এই কথাটুকু একটু মনে রাখবেন যে তারা দায়িত্ব পালন করেছেন, কারণ আমার যে যুক্তির সঙ্গে এটুকু আপনাদের মিলিয়ে নিতে সুবিধা হবে। কেন তারা বিপজ্জনক, কেন তারা নীতিভ্রষ্ট, কেন তারা প্রতারক। এরপরে আসেন, যখন তত্ত্বাবধায়ক সরকার গেল, নির্বাচন হলো, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলো। প্রত্যেকে নিয়োগ পেয়েছিলেন বিএনপি জামাতের আমলে, তাদের সময়ে। এখন বলা হয় যে বিচারপতি হিসেবে যারা নিয়োগ পান তাদের এক ধরনের, যেই সরকার ক্ষমতায় থাকে তাদের অনুকম্পা প্রয়োজন হয়। তার মানে যদি গত 16 বছরে যারা বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছিলেন আওয়ামী লীগের আমলে, যদি তাদেরকে আপনারা বিবেচনায় নেন, তারা রাজনৈতিক অনুকম্পায়, আওয়ামী লীগের অনুকম্পায়, শেখ হাসিনার অনুকম্পায় বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছিলেন, তারা আওয়ামী লীগের লোক, তাইলে বিএনপি জামাতের সময় যারা নিয়োগ পেয়েছেন, এই 7 জন সহ আরো অনেকে এখন হাইকোর্ট বিভাগেও আছেন, তারাও যথারীতি বিএনপি এবং জামাতের অনুকম্পায় নিয়োগ পেয়েছেন। এটা তো যুক্তিযুক্ত। আচ্ছা, তারা বিএনপি জামাতের অনুকম্পায়, তাদের অনুসারী, তাদের আনুগত্য নিয়ে যদি বিচারপতি হয়ে থাকেন, তারা আওয়ামী লীগের সরকারের আওয়ামী লীগ যেদিন পর্যন্ত ক্ষমতায় ছিল এবং যখন থেকে শুরু হয়েছে পুরো সময় তারা বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তারা রায় দিয়েছেন, বিচার কার্য পরিচালনা করেছেন, তারা সরকারের, আওয়ামী লীগ সরকারের সব ধরনের সুযোগ সুবিধা তারা ভোগ করেছেন। তারা প্রত্যেকে কোথাও না কোথাও তারা বিভিন্নভাবে বিদেশ ভ্রমণ করেছেন, বিভিন্ন প্রশিক্ষণে গিয়েছেন, সরকারের বিভিন্ন গবেষণা কার্যক্রমে তারা অংশ নিয়েছেন। প্রধান বিচারপতি রেফাত আহমেদ এই সময়ে অনেকগুলো আন্তর্জাতিক সেমিনারে অংশ নিয়েছেন, তিনি অনেকগুলো বই লিখেছেন। এমনকি 2023 সালেও আন্তর্জাতিক একটি জার্নালে তার খুব বড় একটি বই আকারে প্রকাশ হয়েছে বা আর্টিকেল আকারে প্রকাশ হয়েছে, যেটি ছিল বাংলাদেশের 50 বছর, স্বাধীনতার 50 বছর উপলক্ষে। সেইখানে তিনি বঙ্গবন্ধুকে নিয়ে, স্বাধীনতাকে নিয়ে, মুক্তিযুদ্ধকে নিয়ে, কিভাবে বাংলাদেশের সংবিধান প্রতিষ্ঠিত হয়েছে, এই বিষয়গুলো অবলীলায় তিনি তুলে ধরেছেন। অন্যান্য বিচারপতিরাও বিভিন্ন কমিটিতে ছিলেন, আওয়ামী লীগ সরকারের গঠিত বিভিন্ন কমিটিতে তারা দায়িত্ব পালন করেছেন। এমনকি আমি আগেও বলেছি যে এই যে আশফাকুল ইসলাম, তিনি আওয়ামী লীগের সময় তিনি অ্যাপিলেট ডিভিশনে ঢুকেছেন। এখন এই যে আওয়ামী লীগ সরকারের যেদিন উৎখাত হলো বা পতন হলো, এরপরে প্রধান বিচারপতি সহ অনেক বিচারপতিকে যেইভাবে অপমান অপদস্থ করে তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ অপবাদ দিয়ে তাদেরকে যেইভাবে সরিয়ে দেওয়া হলো, এই আপিল বিভাগের এখন যারা আছেন তারা কেউ কি কোনো প্রতিবাদ করেছেন?
করেননি। আমি ঘেঁটে দেখেছি তাদের প্রত্যেকের, তারা এই 16 বছরে বা 15 বছর যাই বলেন, বিপুল সংখ্যক রায় দিয়েছেন। অনেক বিএনপি নেতাদের জামিন দিয়েছেন, আওয়ামী লীগ নেতাদেরও অনেকে জামিন দিয়েছেন বিভিন্নভাবে, জামাতের নেতাদের জামিন দিয়েছেন। যদি তারা আদালতে যদি কাজ নাই করতে পারতেন, এইগুলো তারা কিভাবে করেছেন? আবার যদি আপনারা বলেন যে আওয়ামী লীগের সময়ে বা আওয়ামী লীগ সরকারের সময়ে বিচার বিভাগ স্বাধীন ছিল না, সবকিছুই সরকারের নিয়ন্ত্রণে চলতো, হাইকোর্ট বিভাগ, সুপ্রিম কোর্ট বিভাগ, তো আপনারা এখন যারা আপিল বিভাগে নিয়োগ পেয়েছেন, আপনারা যদি এতই নীতিবান হতেন, আর যেহেতু আপনারা বিএনপির সময়ে, বিএনপি জামাতের সময় নিয়োগ পেয়েছেন, তার মানে আপনাদের মতাদর্শের বিরোধী পক্ষ ক্ষমতায় ছিল, আপনারা সেই ক্ষমতা ভোগ করেছেন, আপনারা সেটির প্রতিবাদ ক্ষমতায় থাকাকালীন অবস্থায় করেননি। যদি আপনারা সেটিকে অন্যায় মনে করতেন, আপনারা যদি নীতিবান হতেন, আপনারা যদি সততার সঙ্গে দায়িত্ব পালন করতেন, আপনাদের বিবেকের কাছে যদি আপনারা এখন যেভাবে বলছেন সেইভাবে দায়বদ্ধ থাকতেন, তাহলে তো আপনাদের উচিত ছিল যে না, আওয়ামী লীগের বিচার কার্যক্রম সব অবৈধ হচ্ছে, আওয়ামী লীগ যা করছে কোনো কিছুই ভালো করে নেই, আমরা এর অংশীদার থাকবো না, আমরা পদত্যাগ করে চলে যাই। আপনারা তো পদত্যাগ করে চলে যান নাই। আপনাদের মাথার উপরে ছিল বঙ্গবন্ধু, অন্তরে ছিল অন্য জিনিস। তার মানে আপনাদের বিবেক, নীতি, আপনাদের নীতি এক, আপনারা চর্চা করেছেন আর এক। তার মানে প্রতারণা করেছেন নীতির সঙ্গে, সরকারের সঙ্গে, রাষ্ট্রের সঙ্গে। আপনারা রাষ্ট্রের পদে আছেন। আবার যখন আপিলের ডিভিশনে এবার যখন আপনারা যুক্ত হলেন, এখন বসে এই আগের সময়ে যত রায় ছিল সেগুলো আপনারা সব পাল্টে দিচ্ছেন, সবই পাল্টে দিচ্ছেন। তার মানে কি, আপনারা এই আওয়ামী লীগ সরকারের সময় আওয়ামী লীগের মধ্যে থেকে, বিচার বিভাগে থেকে দায়িত্ব পালন করে, আওয়ামী লীগ যদি কোনো অন্যায় করে থাকে সেগুলোর কোনো রকম প্রতিবাদ না করে আপনারা একসাথে মিলেমিশে দায়িত্ব পালন করে সুযোগের অপেক্ষায় ছিলেন। তার মানে আপনারা সুযোগ সন্ধানী বলেই আপনারা বিপজ্জনক। আপনারা এখন সুযোগ পেয়েছেন, আপনাদের মতাদর্শের সরকার ক্ষমতায় বসেছে, আপনারা দায়িত্ব পেয়েছেন, আপনারা এখন আগের সব রায় পাল্টে দিচ্ছেন। আপনারা কি তখন কোনো বিচারপতি কোনো ফোরামে বলেছেন যে বঙ্গবন্ধুর ছবি আদালত থেকে সরিয়ে ফেলতে হবে, কিংবা বঙ্গবন্ধুর ছবি আদালতে ঝোলানোর যে রায় দেওয়া হয়েছিল যুগান্তকারী, কিংবা জয় বাংলার যে রায় দেওয়া হয়েছিল যুগান্তকারী, বীর মুক্তিযোদ্ধা হিসাবে যে রায় দেওয়া হয়েছিল যুগান্তকারী, তখন তো আপনারা কেউ এর প্রতিবাদে বেরিয়ে যান নাই, তখন তো এর প্রতিবাদ করে কেউ আপনার পদত্যাগ করেন নাই। করেছেন? যদি করতেন তাহলে আজকে আপনারা কিভাবে অ্যাপিলেট ডিভিশনে সুযোগ পাইলেন? তার মানে আপনারা আসলে আপনারা একেবারেই সুযোগ সন্ধানী, বেঈমান, আপনারা নীতিহীন, নীতিভ্রষ্ট, জাতির জন্য বিপজ্জনক, দেশের জন্য বিপজ্জনক, বিচারালয়ের জন্য বিপজ্জনক, মুক্তিযুদ্ধের জন্য বিপজ্জনক, স্বাধীনতার জন্য বিপজ্জনক, এমনকি সার্বভৌমত্বের জন্য বিপজ্জনক। কারণ আপনারা আগামী কয়েকদিনের মধ্যেই যেটি আলামত দেখা যাচ্ছে, এই যে যুদ্ধাপরাধী হিসাবে ফাঁসির দণ্ডপ্রাপ্ত একজন আসামির, তার রায় আপনারা আগের রায় পাল্টে দেওয়ার জন্য, যতটুকু আমি জানতে পেরেছি, এবং আপনাদের যে লোকজন আছে বিচার বিভাগে, তাদের কথাবার্তায় তারা যা প্রকাশ করেছেন তাতে ধারণা করাই যায় আপনারা ওই রায় পাল্টে দিবেন। আপনারা এমনভাবে পরিস্থিতি তৈরি করবেন যাদেরকে বিগত সময়ে যুদ্ধাপরাধী হিসাবে ফাঁসি কার্যকর করা হয়েছিল বা দণ্ড দেওয়া হয়েছিল, সেগুলো
সঠিক হয়নি বলে প্রমাণ করার মতো একটা প্রক্রিয়ায় যাবেন। তার মানে আপনারা মুক্তিযুদ্ধের জন্য বিপজ্জনক এবং স্বাধীনতার জন্য বিপজ্জনক। তো আপনাদের শিক্ষা দীক্ষা মেধা আপনারা যে এইগুলো দিয়ে এই বিচার বিভাগকে কলঙ্কিত করবেন এবং করছেন, ইতিহাস এর বড় সাক্ষী হয়ে থাকবে। আপনারা যতগুলো রায় এই গত 9 মাসে পাল্টে দিয়েছেন, চেয়ারে বসে, অ্যাপিলেট ডিভিশনে বসে যতগুলো রায় পাল্টে দিয়েছেন, এগুলো সবই আগে কেউ আপনারা দিয়েছেন। আবার প্রসঙ্গত আমি একটু যুক্ত করতে চাই, অ্যাপিলেট ডিভিশনের বাইরে নতুন যে এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হলো 2, সেইখানে যে বিচারপতি হিসেবে যাকে প্রধান দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি ছিলেন জামাতের এই যে মীর কাসেমের আইনজীবী। তিনি যখন বিচারপতি পদ থেকে অবসরে যাওয়ার পর পিআরএল এ থাকার সময় তিনি মীর কাসেমের আইনজীবী হিসেবে মুভ করেছিলেন। তাইলে একজন আসামির, দণ্ডপ্রাপ্ত একজন আসামির আইনজীবী কিভাবে আবার সেই আদালতেরই বিচারপতি হয়, বিচারক হয়? এইরকম জঘন্য, এইরকম একেবারেই বিপজ্জনক, পুরা বিচারালয়টাই আসলে বিপজ্জনক হয়ে পড়েছে। এই যেই মানুষগুলোর কথা বললাম, অ্যাপিলেট ডিভিশনের যে বিচারপতির কথা বললাম, তারা সমানে গত 16 বছরে তারা ক্ষমতা ভোগ করেছেন। একজন কি অস্বীকার করতে পারবেন তারা ক্ষমতা ভোগ করেন নাই? তারা বিচারপতি ছিলেন না। বিচারপতি চেয়ারে থাকা মানেই তো ক্ষমতা ভোগ করা। তো তারা আওয়ামী লীগ সরকারের ক্ষমতা ভোগ করেছেন, সুযোগ সুবিধা ভোগ করেছেন। রাষ্ট্র যেহেতু তখন পরিচালনা করতো আওয়ামী লীগ, তার মানে আপনারা রাষ্ট্রীয় আসনে বসে সেই আওয়ামী লীগের সব নীতি নৈতিকতা মেনে স্বীকার করে আপনারা ক্ষমতা ভোগ করে এখন পাল্টি দিয়েছেন। অর্থাৎ আপনারা যে শপথ করেছেন সেই শপথ ভঙ্গ করেছেন, চরমভাবে ভঙ্গ করেছেন। ফলে আপনারা অবশ্যই বিপজ্জনক, ক্ষতিকর এবং চরমভাবে নীতিভ্রষ্ট মানুষ। আপনারা বিচার বিভাগের জন্য কলঙ্ক হয়ে থাকবেন, চিহ্নিত হয়ে থাকবেন। ধন্যবাদ সবাইকে।